হ্যালো ফ্রেন্ডস, আলমামেটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার তারিখ অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে 18ই জুলাই, মানে মাত্র আর 29টা মতো দিন পাওয়া যাচ্ছে। দেখো 100% কমন যে আমি বলছিলাম সেটা হয়তো হয়ে উঠবে না, কারণ এই 27-28 দিনে সেটা সম্ভব নয়। আমি ভেবেছিলাম নভেম্বরে হয়তো পরীক্ষা হবে, কিন্তু এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেলে পরে 100% কমন দিতে পারবো না, কিন্তু 50% কমন অবশ্যই দেবো। এবং তার জন্যে প্রত্যেকটা ভিডিও এখন যেগুলো আসবে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, একবারে না হলে 2-3 বার দেখতে হবে। এবং অলরেডি যেগুলো আলমা ম্যাটার চ্যানেলে এক্সিস্ট করছে ভিডিওগুলো, সেই আলমা ম্যাটার চ্যানেলের ভিডিওগুলোও কিন্তু দেখতে হবে। আজকের সেটে 25টা প্রশ্ন থাকছে, তার মধ্যে 15টা জিকে, 5টা ম্যাথ, 5টা জিআই। চলো শুরু করা যাক। ভিডিও স্কিপ করবে না, এটা রিকোয়েস্ট করব, কারণ পরীক্ষায় একদম যে প্রশ্নগুলো আসে সেগুলোই তুলে ধরা হয়েছে। আশা করছি তোমাদের এতে উপকার হবে। চলো, প্রথম প্রশ্ন রয়েছে, আনএকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছে? আনএকাডেমি অ্যাপ তোমরা সকলেই জানো, অনেকে হয়তো ইউজও করো। খুব ভালো ভালো টিচার সেখানে পড়াশোনা করান আর কি। ইউটিউব দেখো, ইউটিউব একটা ফার্স্ট একটা চ্যানেল, যেখানে একটা অ্যাপ্লিকেশন যেখানে ধরো পড়াশোনা, ব্লগিং সব কিছুই হয়, গান বাজনা সব কিছুই চলে। কিন্তু আনএকাডেমি ইউটিউবের মতো একটা অ্যাপ যেখানে শুধুমাত্র পড়াশোনা করানো হয়। হয়তো কিছুদিন পর আমাকেও আনএকাডেমিতে দেখতে পারো। এবার আনএকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিসেন্টলি নিযুক্ত করা হয়েছে। রিসেন্টলি মানে একবারে রিসেন্ট যেগুলো, সেগুলো আমি নিচ্ছি না, কারণ প্রশ্ন হয়তো 3-4 মাস আগেই তৈরি হয়েছে। সেই জন্য সেই হিসাবে আমি সেটা মাথায় রেখেই আর কি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সেগুলো রাখছি। আনএকাডেমির বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরকে আনএকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। এবার বাকিগুলো দেখো আমরা জানবো। প্রথম রয়েছে শাহরুখ খান। শাহরুখ খানকে একটা পড়াশোনার অ্যাপ, নাম জানবে তোমরা, বাইজু। বাইজু বাইজুজ বলে থাকে অ্যাকচুয়ালি, বাইজুজ, ঠিক আছে। এই বাইজুজ অ্যাপের শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। আমির খান, এবার পরেরটা দেখবো, আমির খানকে বেদান্তু এটাও একটা পড়াশোনার অ্যাপ্লিকেশন, একটা অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউট এবং তার সাথে অ্যাপ্লিকেশন। তো এই বেদান্ত গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে আমির খানকে, বাইজুজের শাহরুখ খান, এবং আনএকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সচিন তেন্ডুলকরকে। চলো পরের প্রশ্ন দেখব। 2023 সালে ইউএনজিএ মানে হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ইউনাইটেড নেশন সংযুক্ত সম্মিলিত জাতিপুঞ্জ যেটা আমরা বলি, সেই ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি 2023 সালকে কোন বর্ষ হিসাবে ঘোষণা করলো? সঠিক উত্তর হয়ে যাবে দেখো, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। মিলেটের বছর, মিলেট মানে ওই জোয়ার, বাজরা, রাগি, এগুলো মিলেটের মধ্যে পড়ছে। এই যে ফসলগুলো তার বছর হিসাবে এটা ইন্টারন্যাশনাল ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে। 2023 সালকে তাহলে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কোন বর্ষ হিসাবে ঘোষণা করলো? ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসাবে ঘোষণা করলো। চলো পরের প্রশ্ন দেখব। কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট? দেখো, কুমির একটা সরীসৃপ প্রাণী। এবার সরীসৃপ প্রাণী থেকে কুমিরের বৈশিষ্ট্যটা একটু আলাদা, মানে এই হৃৎপিণ্ডের ক্ষেত্রে সমস্ত যে সরীসৃপ প্রাণী রয়েছে তাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হলো 3টি, ঠিক। কিন্তু এই কুমিরের ক্ষেত্রে শুধুমাত্র 4টি প্রকোষ্ঠ রয়েছে। তাহলে কি বললাম, সরীসৃপ প্রাণীর 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু কুমির সরীসৃপ হলেও এর 4টি প্রকোষ্ঠ রয়েছে। আর ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণীদের 4টি প্রকোষ্ঠ থাকে। চলো পরের প্রশ্ন দেখব। কোন ভিটামিন রক্ত তঞ্চনে সহায়তা করে? ধরো কোনো হাতের কিংবা পায়ের কোনো অংশ কেটে গেছে, তাহলে কিছুক্ষণ পর দেখবে চেপে ধরে থাকলে পরে কিংবা থুতু মেশালে কিছুক্ষণ পর ওই জায়গাটা জমাট বেঁধে যায়। এবার ওই জমাট বেঁধে যাওয়ার জন্যে আমাদের শরীরে একটা ভিটামিন কাজ করে। সেই ভিটামিনটার নাম কি? ভিটামিনটার নাম হলো ভিটামিন কে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে, মানে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এবার বাকি ভিটামিনগুলো, সবটি ভিটামিনের আমরা রাসায়নিক নামটা জেনে নেব। ভিটামিন এ কে কী বলা হয়? রেটিনল। ভিটামিন কে এর রাসায়নিক নামটা কি? এর রাসায়নিক নাম হলো
ফাইলোকুইনন। ফাইলোকুইনন। ভিটামিন সি আমরা জানি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন B12 এটা হলো সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। দেখো রাসায়নিক নামগুলো জানা দরকার, কারণ এখান থেকেও পরীক্ষায় আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ভিটামিন B12 এবং ভিটামিন এ এই দুটো রাসায়নিক নাম সাধারণত আসে। ভিটামিন সিও মাঝে মধ্যে চলে আসে, আগে খুবই আসতো, এখন একটু কমিয়েছে, এখন এই দুটোর উপর জোর দিয়েছে। দেখি মানে নর্মাল ট্রেন্ডে বিভিন্ন পরীক্ষার দেখছি আর কি। তো চারটেরই রাসায়নিক নাম একটু জেনে নাও। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল, ভিটামিন কে হলো ফাইলোকুইনন, ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন B12 হলো সায়ানোকোবালামিন। আর একবার বলে দিচ্ছি, ভিটামিন এ রেটিনল, ভিটামিন কে ফাইলোকুইনন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন B12 সায়ানোকোবালামিন। চলো পরের প্রশ্ন দেখব। স্টেট অফ টেরর এই গ্রন্থটার রচয়িতা কে? হিলারি ক্লিন্টন, জো বাইডেন, লুইস পেনি। ক ও গ। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ক ও গ। মানে হিলারি ক্লিন্টন এবং তার সাথে লুইস পেনি এই দুজন মিলে লিখেছে আমাদের স্টেট অফ টেরর এই গ্রন্থটা। খুব বিখ্যাত গ্রন্থ, কারণ হিলারি ক্লিন্টন যেন একজন প্রাক্তন ইউএস প্রেসিডেন্টের স্ত্রী এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই বছর নয়, মানে 2020-তে নয়, 2016-তে যখন ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসেন তখন তার অপোজিশনে দাঁড়িয়েছিলেন। তো হিলারি ক্লিন্টন এবং লুইস পেনির লেখা গ্রন্থের নাম হলো স্টেট অফ টেরর। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, বিশ্ব খুশি দিবস, খুশি যে র্যাঙ্কিং বা খুশির যে সূচক, সেই সূচকে ভারতের স্থান কত? 2021 সালের যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স তাতে ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে 139। অবশ্যই মনে রাখবে এই ধরনের ইন্ডেক্স কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট ইন্ডেক্স যেগুলো সেগুলো পরীক্ষায় অবশ্যই আসে। তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? 139, 139। পরের প্রশ্ন দেখব, ভারতের পতাকার নকশা কে করেন? ভারতের পতাকার নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা খুবই রেপুটেড প্রশ্ন আমাদের ইতিহাস থেকে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এই সমস্ত থেকে যখন প্রশ্ন আসে এটা কিন্তু তার মধ্যে খুব ইম্পর্টেন্ট, যে ভারতের পতাকা নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন দেখব, গান্ধীজির মায়ের নাম কি? দেখো গান্ধীজির মায়ের নাম আর গান্ধীজির স্ত্রীর নাম এই দুটোতে কনফিউশন হয় বলে এই প্রশ্নটা দেওয়া হয়। গান্ধীজির মায়ের নাম হলো পুতলিবাই, মনে রাখবে মায়ের নাম হলো পুতলিবাই, আর স্ত্রীর নাম হলো কস্তুরবা গান্ধী। স্ত্রীর নাম হলো কস্তুরবা গান্ধী আর মায়ের নাম হলো পুতলিবাই। বাবার নাম কি? মোহনদাস গান্ধী। আর গান্ধীজির নামের ফুল ফর্ম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্ন দেখব, কাকে মনোবিজ্ঞানের জনক বলা হয়? আমাদের মাইন্ডে কত রকমের ডিসিশন চলতে থাকে, কত রকমের বিক্রিয়া চলতে থাকে, সব কিছুর মানে ফার্স্ট কনসেপ্ট কে দেন এবং ফার্স্ট এবং তার সাথে ভাস্ট কনসেপ্ট দেন সিগমন্ড ফ্রয়েড। যে কারণে ফ্রয়েড মনস্তত্ত্ববাদের নাম শুনেছ, ফ্রয়েড সিগমন্ড ফ্রয়েড ফুল নাম, তাকে মনোবিজ্ঞানের জনক বলা হয়। চলো পরের প্রশ্ন দেখব, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল? সঙ্গমস্থল মানে যেখানে এসে দুটি নদী মিশছে। রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা আর মন্দাকিনী, এই দুটি নদীর মিলনস্থল হলো রুদ্রপ্রয়াগ। এবার দেখো বাকিগুলো আমরা জানবো। 5টা প্রয়াগ রয়েছে, 5টা এই সঙ্গমস্থল বা প্রয়াগ রয়েছে। অলকানন্দা আর ধৌলিগঙ্গা, এটা হলো বিষ্ণু প্রয়াগ। এবার অলকানন্দা আর ভাগীরথীকে আমরা কি বলবো? এটা হলো দেবপ্রয়াগ। আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই, এখানে কোন কালার নেব? এইটা। আচ্ছা ঠিক আছে।
এবার অলকানন্দা আর পিন্ডার, অলকানন্দা আর পিন্ডার এটা হলো কর্ণপ্রয়াগ, ঠিক, কর্ণপ্রয়াগ। দেখো তাহলে চারটে পেলাম। আর একটা রয়েছে, সেটা হলো অলকানন্দ কমন, কিন্তু অলকানন্দ প্রত্যেকটাতে রয়েছে, এবং অলকানন্দার সাথে যখন আমাদের মিশে যাবে নন্দাকিনী, নন্দাকিনী, একটা বললাম মন্দাকিনী আর একটা বলছি নন্দাকিনী। নন্দাকিনী হলে পরে সেটা হয়ে যাবে নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগ, ঠিক। তাহলে পাঁচটা আমরা সঙ্গমস্থল দেখে নিলাম, প্রয়াগ দেখে নিলাম। প্রথমে রয়েছে অলকানন্দা আর ধৌলিগঙ্গা, সেটা হলো বিষ্ণুপ্রয়াগ। তারপর হলো অলকানন্দা ভাগীরথী, সেটা হলো দেবপ্রয়াগ। অলকানন্দা মন্দাকিনী, এটা তো আমাদের প্রশ্ন, রুদ্রপ্রয়াগ। অলকানন্দা পিন্ডার, এটা কর্ণপ্রয়াগ। আর অলকানন্দা নন্দাকিনী, সেটা নন্দপ্রয়াগ। পাঁচটা প্রয়াগ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখব। শাহবানু বেগম কেস বা শাহবানু বেগম মামলা কত সালে দায়ের হয়? এই কেসটা কবে হয়েছিল? দেখো খুব ইম্পর্টেন্ট এটা শাহবানু বেগম কেস, কারণ রিসেন্টলি যে 3 তালাককে বন্ধ করে দেওয়ার কথা চলছে, এই মামলার ভিত্তিতেই কিন্তু 3 তালাকের মধ্যে 3 তালাক সিস্টেমটাই পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে না, সেখানে তালাকে বিদ্যাত যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হবে। তো সেই 3 তালাকে যে তালাকে বিদ্যাত বন্ধ করে দেওয়া হবে, তার মেন কারণ হলো এই শাহবানু বেগম কেস। শাহবানু বেগম কেস কবে মানে দায়ের করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1985 সালে। 1985 সালে শাহবানু বেগম কেস দায়ের হয়। চলো পরের প্রশ্ন দেখব। ভারতের রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতিকে নিয়োগ করেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি বর্তমানে কে রয়েছেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভারতের বর্তমানে রাষ্ট্রপতি কে রয়েছেন? আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেখো এখন চলছে 2021 সালের জুন মাস, এই সময় দাঁড়িয়ে এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন এন রামানা। দেখো এটা 3-4 মাস পর আবার চেঞ্জ হয়ে যাবে, এইরকমই চলতে থাকে, 6 মাস 7 মাসের জন্য সব রিক্রুটমেন্ট হয়। ওর থেকেও কম অনেক সময় রিক্রুটমেন্ট করা হয়, যে 3 মাস 4 মাসের জন্য। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন 2021 সালের জুন মাসের রেসপেক্টে এখন রয়েছে এন রামানা। চলো, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভারতের বর্তমানে রাষ্ট্রপতির নাম কি। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি দার্শনিকের উল নামে পরিচিত? দার্শনিকের উল জেডেন-ও, এইটা দার্শনিকের উল নামে পরিচিত। এর কালার কি? একদম উল যেমন দেখো সেই উলের মতো, পুরো সাদা সাদা কালারের উলের মতো দেখতে। এর নাম কি? জেডেন-ও বা জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়, বা ফিলোজফার্স উল, ইংরেজিতে হলো ফিলোজফার্স উল বা বাংলাতে দার্শনিকের উল। চলো পরের প্রশ্ন, শব্দের প্রতিধ্বনি হওয়ার জন্য ন্যূনতম দূরত্ব কত প্রয়োজন? দেখো যখন শব্দ, ধরো এই একটা মাইক, ধরো এখান থেকে আওয়াজ বেরোচ্ছে, এই আওয়াজটা প্রতিধ্বনি হওয়ার জন্যে তোমার একটা দূরত্ব প্রয়োজন, মিনিমাম ডিস্টেন্স প্রয়োজন। এই ডিস্টেন্সটা কত হলে পরে সেই শব্দটা ইকো হতে থাকবে, মানে একই শব্দ বারবার আওয়াজ হতে থাকবে। তার যদি কম হয় তাহলে পরে কিন্তু সেই শব্দের কখনো ইকো বা প্রতিধ্বনি হবে না। তো এই ডিস্টেন্সটা কত? সঠিক উত্তর হয়ে যাবে 17 মিটার। অ্যাকচুয়ালি কী জানো তো, অ্যাকচুয়ালি 17 মিটার হয় না, ওই 16.5 বলতে পারো, মানে 16.5 মিটার মতো হয়, 16.5 থেকে একটু সামান্য বেশি, যেটাকে 17 মিটার ধরা হয়। তো 70 মিটারই সাধারণত অপশানে থাকে। শব্দের প্রতিধ্বনি হওয়ার জন্য ন্যূনতম দূরত্ব 17 মিটার প্রয়োজন। পরের প্রশ্ন দেখব, ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সৈন্য মহড়া কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে বরুণ। ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সৈন্য মহড়া বরুণ নামে পরিচিত। এবার পরে বাকি যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো আমরা দেখে নেব। গরুদা শক্তি, গরুদা শক্তি হলো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া।
আমরা ইন্দোনেশিয়ার সাথেও দ্বিপাক্ষিক সৈন্য মহড়া করি, সেটার নাম হলো গরুদা শক্তি। যুদ্ধ অভ্যাস, ইউদ্ধ অভ্যাস অ্যাকচুয়ালি নাম, সেটা বাংলাতে যুদ্ধ অভ্যাস হয়ে যাচ্ছে, এটা হবে ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন আমরা যুদ্ধ অভ্যাস মহড়া করি, দ্বিপাক্ষিক সৈন্য মহড়া, সেটার নাম হলো যুদ্ধ অভ্যাস। আর সূর্যকিরণ, সূর্যকিরণ হলো নেপালের সাথে, নেপালের সাথে যখন আমরা মহড়া করি সেটার নাম হলো সূর্যকিরণ। ঠিক, তাহলে ভারত আর ফ্রান্সের মধ্যে বরুণ, ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে গরুদা শক্তি, ভারত আর ইউএসের মধ্যে যুদ্ধ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস, ভারত আর নেপালের মধ্যে সূর্যকিরণ। পরের প্রশ্ন দেখব। এবার দেখো 15টা জিকে হয়ে গেল, এবার আমরা ম্যাথের দিকে আসব। প্রশ্ন রয়েছে প্রথম 37টি বিজোড় সংখ্যার যোগফল কত। মানে এখানে আমাদের রয়েছে প্রথমে 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এইভাবে পরপর পরপর কত দূর পর্যন্ত, 37 পর্যন্ত। প্রথম 37 নয়, 37তম, হ্যাঁ, প্রথম 37টি সংখ্যার যোগফল বলেছে। প্রথম 37টি সংখ্যার যোগফল মানে হলো 37-এর স্কোয়ার, মনে রাখবে 37-এর স্কোয়ার। এবার যদি প্রথম 37টি বিজোড় সংখ্যার জোড় সংখ্যার বলতাম, তাহলে কি হতো, 37 × 37 + 1, মানে 37 × 38 হতো। কিন্তু যখন বিজোড় সংখ্যা বলা হবে, যতটি প্রথম এতটি সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল যখনই বলা হবে, সেই সংখ্যাটার স্কোয়ার করে দেবে। তাহলে 37-এর স্কোয়ার মানে কত, 40 × 34 + 3, মানে 3-এর স্কোয়ার 9। শর্টকাট এটা প্রসেস। দেখো 4 4 প্রথমে তো 0, 4 4 16, আর 3 4 12, 12 13, 1369। দেখো শর্টকাট প্রসেস পরে শেখাবো, এখন আপাতত জেনে রাখো। হ্যাঁ, কী করলাম অ্যাকচুয়ালি, এটা 37-এর স্কোয়ার মানে 37-এর সাথে 3 যোগ করলাম, তাহলে 40, এবার 3 বিয়োগ করলাম মানে 34, সেটার গুণ করে দিলাম। এবার ওই যে 3 যোগ আর বিয়োগ করেছি সেটা 3-এর স্কোয়ার করলাম। এবার 1360 + 9 হলো, তাহলে 1369। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ক। প্রথম 37টি বিজোড় সংখ্যার যোগফল হয়ে যাচ্ছে 1369। চলো পরের প্রশ্ন দেখব। 3টি পরপর সংখ্যার বর্গের যোগফল 2030। 3টি পরপর সংখ্যার বর্গের, ধরো এই ধরনের অঙ্কগুলো কী নিতে হয়, প্রথমটা যদি আমি n নিই তাহলে পরেরটা n+1 হবে, তারপরটা n+2 হবে, একটু জটিল হয়ে যাবে, n+2 হবে, এটা জটিল হয়ে যাবে। হ্যাঁ, আমি কি নেব, n-1 প্রথমটা নেব, মাঝেরটা নেব n, তারপরটা নেব n+1, n+1। তাহলে দেখো n-1 এর সাথে +1 যোগ করলে n হচ্ছে, তার সাথে +1 করলে n+1 হচ্ছে। এখানে প্রত্যেকটার এবার যদি স্কোয়ার করে দিয়ে আমরা যোগ করে দিই তাহলে কি হবে, দেখো এটা a - b তার হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, মানে 2a² + b স্কোয়ার, তার মানে 2n² + 1-এর স্কোয়ার, আর তার সাথে n-এর স্কোয়ার। তার মানে আমরা কি পেয়ে গেলাম, 3n², আর 1-এর স্কোয়ার মানে 1, তার মানে 2। এটা সমান কত, আমার দেওয়া রয়েছে 2030। তার মানে যদি n² শুধু নিতে যাই, n², তাহলে কত হয়ে যাবে, 2030 থেকে 2 বিয়োগ করলে 2028, তাকে আবার, আচ্ছা সবটাই বাংলায় লিখে দিই। হ্যাঁ, এবার দেখো 2028-কে 3 দিয়ে তাহলে আমাকে ভাগ করতে হবে। 2028-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 6 = 18, 676। 676 মানে হলো 26-এর স্কোয়ার। তাহলে n² সমান আমি পেয়ে যাচ্ছি 26-এর স্কোয়ার। n সমান কত, তাহলে 26। আমাকে মাঝের সংখ্যাটা চেয়েছে, মাঝের সংখ্যাটা আমি ধরেছিলাম কত, n, তাহলে মাঝের সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, n। অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখব। দ্য ভ্যালু অফ 5×1-3 বিভক্ত 1×2-9 × 1/4 ব্র্যাকেটের মধ্যে 10 + 3/1 - 1/5। দেখো এবার এটাকে আমাকে শুরু করতে হবে, প্রথমে ব্র্যাকেটের কাজ দিতে হবে। তার মধ্যে আমি প্রথমে কি করে নেব, যত পূর্ণবর্গ সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে এক বর্গ সংখ্যাতে নিয়ে আসব।
5 সরি 5 মানে 1/3 মানে হলো 3 5 15 16, 16/3 বিভক্ত কত রয়েছে? 1 × 2 9, 9 2 11, 11/9 গুণ 1/4 রয়েছে, আর ব্র্যাকেটের মধ্যে রয়েছে 10 প্লাস 3 ওপরে রয়েছে, আর নিচে কত রয়েছে? 1 - 1/5 মানে 4/5। এইটা প্রথমে নিয়ে নিলাম। এবার 16 × 3 বিভক্ত 11/9 ইন্টু 1/4। ভি বদমাস মনে আছে তো? বদমাস ফর্মুলা ভি মানে হলো ভিনকুলাম। ওপরে যে বার থাকে কোনো সংখ্যার, দুটো সংখ্যার ওপরে যদি বার থাকে সেই কাজটা আগে করতে হয়। তারপর হলো ব্র্যাকেটের মধ্যে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে সেটার কাজ আগে করব, ভিনকুলাম ব্র্যাকেট। তারপর ও দিয়ে অফ অনেক সময় লেখা থাকে, এর বলে যেটা লেখা থাকে বাংলাতে সেটাই হলো অফ, সেটার কাজ হবে। তারপর গিয়ে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে আগে আমরা ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করব। এবার এই 10 প্লাস ব্র্যাকেটের মধ্যে এখনও কাজ হয়নি, 3 × 5/4, এটা উল্টে গেলে এইরকম হয়। তার মানে 15/4, 15/4 আর 10, এইটা 15/4 প্লাস 10, এইটা থেকে কত আসবে? 40 প্লাস 15 মানে 55, 55/4 এটা আসবে, এটা পরের লাইনে লিখব। এবার 16/3 বিভক্ত 11/9 ইন্টু 1/4 গুণ কত হয়েছে আমার? 55/4। ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এবার আমরা ভাগের কাজটা আগে করব। ভাগের কাজ, তার মানে 16/3 ইন্টু 9/11, এটা 3 কাটাকাটি আগে করে নিলাম। এবার 1/4 থাকছে, আর এইদিকে 55/4 থাকছে। এবার দেখো সবগুলো গুণে চলে এসছে, আর কোনো সমস্যা নেই। 11 দিয়ে 55কে কাটলে হয় 5। আচ্ছা, এখানে কালারটা আলাদা ইউজ করি, বুঝতে সুবিধা হবে। কি হলো, বুঝছে না কেন? যাই হোক, 11 দিয়ে 55কে কাটলে হয়ে যায় 5। এবার ওপরে রয়েছে 16, এই 16 দেখো 4 4 16 নিচের কেটে গেল 4 4 দিয়ে, আর ওপরে তার মানে 3 আর 5 থাকলো, 3 আর 5, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 15। অ্যান্সার হয়ে যাবে আমাদের 15। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমরা করলাম ব্র্যাকেটের কাজ, তারপর ভাগের কাজ করে নিলাম, তারপর করলাম আমরা গুণের কাজ। এর বাইরে তো আর এখানে কিছু নেই। চলো পরের প্রশ্ন। এক ব্যক্তি 320টি আম বেচে 400টি আমের ক্রয় মূল্য, আচ্ছা 320টি আম বেচে 400টি আমের ক্রয় মূল্য দরে, তাহলে ওই ব্যক্তির লাভ কত, লাভ্যাংশ কত? দেখো 320, প্রত্যেকটা আম আমি কিনেছে ধরে নিলাম 1 টাকা করে, 1 টাকা করে কিনেছে, তাহলে 400টা আম কিনেছে 400 টাকায়। হ্যাঁ, 400টা আম কিনেছে 400 টাকায়, 320টা আম কিনেছে 320 টাকায়। 320টা আম তাহলে বেচছে, এটা 320টা আমের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 320 টাকা। 320টা আমের ক্রয় মূল্য 320 টাকা, কিন্তু বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলেছে যে 400টা আমের যা দর সেই দরে বিক্রি করে। 400টা আমের যা ক্রয় মূল্য তো আমরা ধরেছিলাম 1 টাকা করে, তাহলে 400 টাকা, 400 টাকায় সেটা বেচে। তাহলে পরে দেখো এখানে 320 টাকায় কিনছে, সেই মালটা 400 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হয়ে যাচ্ছে 400 মাইনাস 320, 80 টাকা হয়ে যাচ্ছে লাভ। এবার লাভের পার্সেন্টেজ আমাকে বার করতে হবে। লাভ্যাংশ, লাভ পার্সেন্টেজ সমান কত? এই আমরা কি জানি, প্রথমে লাভ বাই ক্রয় মূল্য হলো 320 ইন্টু 100, তাহলে কত হবে? 80 আর 320 দিয়ে ভাগ করলে হয় 4, 4 আর 100কে ভাগ করলে হয় 25, তার মানে 25%, 25% লাভ হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের খ। আশা করি বুঝতে পারলে। আমি ধরে নিলাম কি প্রত্যেকটা আমের ক্রয় মূল্য করেছে এক একটা আমের দাম 1 টাকা দরে,
তাহলে 320টা আমের দাম কত হবে, ক্রয় মূল্য কত হবে, 320 টাকা। সেই 320টা আম বেচছে 400টা আমের ক্রয় মূল্য ধরে, আমি 1 টাকা করে ধরেছি, তাহলে 400টা আমের ক্রয় মূল্য 400 টাকা। তাহলে ওই 320 টাকার মাল বেচছে 400 টাকাতে, লাভ হয়ে যাচ্ছে কত, 400 মাইনাস 320, 80 টাকা। এবার লাভ পার্সেন্টেজ কত, লাভ পার্সেন্টেজ মানে হলো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ হলো 80 বাই 320 ইন্টু 100 করলে হয় 25%। চলো পরের প্রশ্ন দেখব। একটি ক্লাসের 50 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্রের গড় দৈর্ঘ্য হলো 160 সেন্টিমিটার। আচ্ছা, এটা তার মানে কষতে হবে পুরোটা। 30 জন ছাত্রের গড় দৈর্ঘ্য 160 সেন্টিমিটার, বাকিদের গড় দৈর্ঘ্য 165 মিটার। আচ্ছা, ওই ক্লাসের সমস্ত ছাত্রের গড় দৈর্ঘ্য কত? খুব ইজি, দেখো 50 জন বলেছে, এবার 30 ইন্টু 165 প্লাস 50 জন, তার মানে বাকি কত হবে, 50 থেকে 30 বাদ দিলে 20 ইন্টু, সরি এটা হবে 160, 30 জনের 160 করে বলেছে আর 20 জনের 165 যোগ করো, 348, 4800, তার সাথে এখানে 0 আর 5 দুগুণা 10, 16 দুগুণা 32, 33, ঠিক, 3300 আর 4800 যোগ করলে কত হয়, 3 আর 8 11, 4 3 7 8, 8100, 8100। এবার টোটাল গড় কত হবে, 50 দিয়ে ভাগ করতে হবে, 50 দিয়ে ভাগ, আচ্ছা গড় 8100, 8100 বাই 50, দেখো 50 দিয়ে এই দুটো জিরোকে ইয়ে করলে কাটলে পরে ইন্টু 2 হয়ে যায়, তার মানে 81 ইন্টু 2 মানে কত, 162। 162 কোথায় রয়েছে, অপশান ক্ষয় রয়েছে। তাহলে 162 সেন্টিমিটার পুরো ক্লাসটার 50 জনের অ্যাভারেজ গড়, অ্যাভারেজ যে দৈর্ঘ্য সেটা হবে। বুঝতে পারছো, প্রথমে 30 জনের গড় দৈর্ঘ্য বলেছে 160, তাহলে 30 জনের টোটাল দৈর্ঘ্য সেটা আমরা বার করলাম 4800। এবার তারপর বলেছে বাকিদের গড় দৈর্ঘ্য 165, বাকি কতজন, 50 থেকে 30 বাদ দিলে 20 জন, তাহলে 20 ইন্টু 165 গুণ করলে হচ্ছে 3300। এবার 48 আর 4800 প্লাস 3300 যোগ করলে হচ্ছে 8100। এই 8100 হলো টোটাল 50 জন ছাত্রের মোট দৈর্ঘ্য, তাহলে গড় দৈর্ঘ্য করলে সেই 50 দিয়ে ভাগ করে দিতে হবে, 81 ইন্টু 2, তার মানে 162 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন দেখব। এবার আমাদের জিআই শুরু হচ্ছে এখান থেকে। দেখো এখানে রয়েছে আমাদের, হ্যাঁ এই এটা দুটো সিরিজে করা যেতে পারে, যত সম্ভব দুটোতে হবে। একটা 3 স্কোয়ার প্লাস 1, এটা রয়েছে 3 স্কোয়ার মাইনাস 1, আবার রয়েছে 3 স্কোয়ার প্লাস 1, সরি 3 প্লাস 1, সরি ভুল লিখলাম, 3 প্লাস 1, তারপরেরটা হলো 3 স্কোয়ার মাইনাস 1, তারপরেরটা 3 কিউব প্লাস 1, তারপরেরটা আবার 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তারপরেরটা 3 টু দি পাওয়ার 5 প্লাস 1 নিশ্চয়ই আছে, ঠিক আছে, প্লাস 1, 3 টু দি পাওয়ার 5 প্লাস 1, তার মানে 3 টু দি পাওয়ার 6 প্লাস 1, সরি মাইনাস 1 হবে, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 6 মানে 27 ইন্টু 27 আমাকে গুণ করতে হবে, 27 ইন্টু 27 গুণ করলে কত হবে, 7 7 49, 4 7 গুণা 14 14 28, 28 আর 4 32, 3 4 আর 3 7, 729 মাইনাস 1, 729 মাইনাস 1, তার মানে 728, 728, এটা হবে আমাদের অ্যান্সার। 728 হয়ে যাবে উত্তর। দেখো 3 প্লাস 1 করলাম প্রথমটা, 3-এর সাথে 1 যোগ করেছি, তাহলে হচ্ছে 4, এবার 3-এর স্কোয়ার হয়ে গেছে, 3-এর স্কোয়ার মানে হলো 9, 9 মাইনাস 1 মানে হলো 8, তারপরেরটা 3-এর কিউব, 3-এর কিউব মানে হলো 27, 27 প্লাস 1 করা আছে, তারপরেরটা 80 মানে 81 মাইনাস 1 করা আছে, 81 মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তারপরেরটা দেখো 3 টু দি পাওয়ার 5 প্লাস 1 করা আছে, 243, 3 টু দি পাওয়ার 5 মানে হলো 243, 243-এর প্লাস 1 করলে পরে হয় 244, তাহলে 3 টু দি পাওয়ার 5 প্লাস 1,
এবার 3^6 মানে হলো 7 to 9, 7 to 9 থেকে তার মানে 1 বিয়োগ করতে হবে, প্রথমে যোগ তারপর বিয়োগ, যোগ বিয়োগ তার মানে যোগ, লাস্টেরটা হয়ে যাবে বিয়োগ, তাহলে 7 to 8 হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখব। প্রদত্ত সিরিজটির ভুল পদটি নির্ণয় করো। প্রদত্ত সিরিজটির ভুল পদটি নির্ণয় করো। আচ্ছা 7, তারপর 28, তারপর 63। আচ্ছা এটাকে যদি আমরা ডিস্টেন্স করি, ডিস্টেন্স করলে 7 থেকে 28 হয় 21, এটাকে করলে কত হয়, আচ্ছা হবে কি 5, 35 না, মাল্টিপল আকারে রয়েছে, মাল্টিপল আকারে রয়েছে। আচ্ছা এখানে 64 - 1 দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ক্লু পেয়ে গেছি। চলো তাহলে পরে প্রথমটা দেখো রয়েছে 2³ - 1, এটা রয়েছে 3³ - 1, এটা রয়েছে 4³ - 1, এটা রয়েছে 5³, এটা +1 করে দেওয়া রয়েছে, মানে অ্যাকচুয়ালি যত সিরিজ রয়েছে দেখো সবগুলো কিউব -1 করা আছে। এটা হবে 5³ - 1, এটা 5³ - এটা হবে 6³ 216, 6³ - 1, 343 মানে হলো 7³ 7³ - 1, আর 512 হলো 8³ 8³ - 1। দেখো এখানে 2³ - 1, 8 - 1 7, ঠিক আছে। 3³ - 1 হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে +1, এখানে দিয়ে দিয়েছে 3³ + 1। বাকিগুলো দেখো 63 মানে 64 - 1, 64 হলো 4³ - 1, তারপর 5-এর কিউ মানে হলো 125, 125 - 1, তারপর 6-এর কিউব মানে হলো 216 - 1, তারপরেরটা 7-এর কিউব 343, সেটা থেকে 1 বিয়োগ করা আছে, তারপর একটা 8-এর কিউব হলো 512, তার থেকে 1 বিয়োগ করা আছে। কিন্তু শুধুমাত্র তাহলে এই 28 এই সংখ্যাটাতে আমাদের কি করা আছে, +1 করা আছে, তার মানে এটাই সব থেকে আলাদা, এটাই হয়ে যাবে উত্তর, তাহলে 28 হয়ে যাবে আমাদের উত্তর। চলো পরের প্রশ্ন দেখব। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, সেই পরবর্তী ভিডিওতে তাহলে সেই জায়গাটা আমি শুধরে নেব। লুপ্ত পদ নির্ণয় করো। দেখো কি বলবো, লাইভ ক্লাস তো এখন করাতে পারছি না, যাই হোক লাইভ ক্লাস করালে হয়তো ডাইরেক্ট তোমাদের সাথে ইয়েটা আলোচনাটা করতে পারতাম যে কার কোন জায়গায় সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে বোঝো। এবার লুপ্ত পদ নির্ণয় করো। দেখো YEB WFD UHGSKI, এখানে আমাদের ক্লু খুঁজতে হবে। হ্যাঁ, Y থেকে W, এবার W থেকে U, আর U থেকে S। এবার দেখো STU, তার মানে মাঝে T হচ্ছে, মানে -2 হয়েছে, -2 হয়েছে, ঠিক। এবার UVW, এখানেও -2 হয়েছে। WXY, তার মানে এখানেও -2 হয়েছে। Y থেকে 2 ঘর কমলে পরে W হচ্ছে, W থেকে 2 ঘর কমলে U হচ্ছে, U থেকে 2 ঘর কমলে S হচ্ছে। তাহলে S থেকে যদি -2 ঘর করি তাহলে পরে প্রথম অক্ষরটা পেয়ে যাব, তাহলে QRS, তাহলে আমি প্রথমটা পেয়ে যাচ্ছি কিউ পেয়ে গেলাম প্রথমটা। এবার দেখো, এবার আমার তার মানে অপশন গ, এটা আমাদের একদম বিলকুল হবে না, ওখানে টি দিয়ে শুরু করেছে, তাহলে কিউ দিয়ে শুরু হচ্ছে। এবার বাকিগুলো দেখো প্রত্যেকটার অপশানের লাস্ট অপশানটা সেম আছে, লাস্ট অপশানটা এই তিনটেরই সেম রয়েছে। আচ্ছা কী সমস্যা হলো, হ্যাঁ এই লাস্ট অপশানটা এল হয়েছে। এবার দেখো তার মানে লাস্ট অপশানটা আমার আর দেখার দরকার নেই, প্রথম অপশান কিউ পেয়ে গেছি, দ্বিতীয়টা দেখব। দেখো ই এর পর এফ রয়েছে, ই এর পর এফ মানে +1, তারপরেরটা রয়েছে এফ থেকে এইচ, এফের EFG হওয়া উচিত ছিল কিন্তু এইচ হয়ে গেছে, এইচ মানে +2 রয়েছে সেখানে। এরপরে এইচ থেকে কে, HIJK, তার মানে কত হয়েছে, +3 হয়েছে, তার মানে +1 +2 +3, পরেরটা +4 হবে। +4 যদি করা হয় কে এর সাথে LMNO, তার মানে LMNO, ও চলে আসছে, তাহলে পরে মাঝেরটা কত হয়ে যাবে, কিউ এর পর হয়ে যাবে ও,
কিউ ও দিয়ে কোনটা আছে? দেখো এই তিনটে একই ছিল, মানে প্রথম আর শেষ একই ছিল। কিউ ও রয়েছে অপশান কতে, অপশান ক রয়েছে আমাদের সঠিক উত্তর। তাহলে কিউ ও এল এটা হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখব। এ এ বি, এ এ এ, বি বি এ। আচ্ছা, আচ্ছা যদি আমরা করি এ এ বি বি, এ এ বি বি, তারপর ট্রিপল এ ট্রিপল বি, তারপরে যদি করি এ বি, তাহলে বি বি বি, তিনটে বি অপশানে নেই। ঠিক আছে, তাহলে ট্রিপল এ ট্রিপল বি, আর কি অপশান হতে পারে? বিবিএ, বিবিএও অপশানে নেই। এ এ বি, আচ্ছা এটা আমাদের কটা সংখ্যা রয়েছে? চার 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 আটটা, আট আর চার 12। আচ্ছা চার চার করে যদি ভেঙে নিই, আচ্ছা এখানে ভেঙে নিলাম ধরো, তাহলে কি কি হচ্ছে? এ এ বি বি, আচ্ছা এগুলো কেটে দিচ্ছি। দেখো কোশ্চেন সেট আপ তো আমি করেছি, আমি তো দেখে আসিনি যে কী কী রয়েছে, একটু টাইম লাগছে পরীক্ষায়, আমিও বসলে আমারও টাইম লাগবে এরকম। আচ্ছা এখানে আমি ভেঙে নিলাম, চারটে চারটে করে যদি ভেঙে নিই তাহলে হয় এ এ বি এ, এ এ বি, হ্যাঁ হয়ে গেছে। চলো দেখো এটা মিরর ইমেজ করে করা আছে, তিনটে তিনটে করে ভাঙতে হবে। এটা একটা ভাঙতে হবে, এখানে একটা ভাঙতে হবে, সরি এটা এটা প্রথমটা, এই তিনটে আমি ভাঙলাম এ এ বি, তারপর এতটা নিচ্ছি, তারপরে আবার এই বি পর্যন্ত নিচ্ছি, দেখো এই বি পর্যন্ত। ঠিক, এবার কি রয়েছে? এ এ বি রয়েছে, তারপরেরটা তার উল্টো হয়ে যাবে বি এ এ, তারপর আবার হবে এ এ বি, এ এ বি, আবার বি এ এ, তাহলে বি এ এ এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো কি হলো, প্রথমটা এ এ বি থাকলো, তারপরেরটা আবার এই দিক থেকে উল্টো হয়ে যাচ্ছে মিরর ইমেজের মতো। এ বি, প্রথমে লাস্টে বি ছিল, এবার প্রথমে বি, তারপর এ এ, আবার সেম জিনিস বলেছে এ এ বি, আবার কি করেছে বি এ এ, এটাই করেছে, আর কিচ্ছু নেই। জাস্ট তার মানে আমার এখানে ফাঁকা জায়গায় কি বসে গেল? বি এ এ, সঠিক উত্তর হয়ে গেল অপশান ক। লাস্ট প্রশ্ন আজকের, যে সাইটোলজি যদি সেল হয় তাহলে বার্ড কী হয়? মানে সেল বা কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি, তাহলে বার্ড বা পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হবে? দেখো এটা জানতে হবে, কিন্তু এই ধরনের লজি থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি ফুল প্রিপারেশান দিয়ে দেবো তোমাদের, ফুল প্রিপারেশান বলতে 50% আমি কমপ্লিট করতে পারবো, আগে আমি বলে দিচ্ছি, কারণ 27-28 দিনে পুরো সিলেবাস কভার করা সম্ভব না। আমি ভেবেছিলাম হয়তো নভেম্বরে পরীক্ষা হতে পারে, এত তাড়াতাড়ি হয়ে যাবে এক্সপেক্ট করিনি। যাই হোক, কিন্তু 50% ঠিকঠাক অ্যান্সার করে আসা মানেই কিন্তু তোমার প্রিলি হয়ে যাবে, এটাও অবশ্যই জেনে রাখো। কোষ বা সেল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি, তাহলে বার্ড বা পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হবে? অর্নিথোলজি। অর্নিথোলজি বলা হয়, অর্নিথোলজি পাখি সংক্রান্ত বিদ্যা। এবার দেখো বাকি অপশানগুলো তোমার জেনে নাও, তাহলে পরে কিছুটা ইয়ে হবে। ওডন্টোলজি, এটা হলো দাঁত সংক্রান্ত বিদ্যা, দাঁত, আমাদের যে দাঁত সেই সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডন্টোলজি। মাইকোলজি, মাইকোলজি হলো ছত্রাক, ছত্রাক, ব্যাঙের ছাতা যেমন একটা ছত্রাক, সেই ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। এবার এটিমোলজি, এটিমোলজি মানে হলো শব্দের উৎস, শব্দের উৎস, যাই হোক শব্দের উৎস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এটিমোলজি। তাহলে এখানে চারটে জেনে গেলে, কোষ সংক্রান্ত বিদ্যা হলো সাইটোলজি, পাখি সংক্রান্ত বিদ্যা হলো অর্নিথোলজি,
ওডন্টোলজি হলো দাঁত সংক্রান্ত বিদ্যা, ছত্রাক সংক্রান্ত বিদ্যা হলো মাইকোলজি, আর শব্দের উৎস মানে ধরো আমাদের বলছি যে এই আমাদের কথাটা যেটা বললাম, আমাদের অহম থেকে এসছে। অহম মানে হলো তোমার একটা সংস্কৃত শব্দ। এই যে শব্দের উৎস খুঁজছি, এই ব্যাপারটা হলো এটিমোলজি। ঠিক, আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। রেগুলার এখন ভিডিও আসবে, রেগুলার প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় পাস করবে। প্রিলি পাস করিয়ে দেবো, অবশ্যই পাস করিয়ে দেবো। থ্যাংক ইউ।